চলে রতলে স্বপ্ন দেখে মন এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা থমকে যায় সময় ঘড়ি জানি সুখ তুমি ফিরবে বাড়ি কাটে রাত কাটে দিন নতুন রঙে মন রঙিন ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি মামার আমি গতকালকেও দেখছি মামার যদি করোনা হতো অ্যাটলিস্ট একটা হাঁচি কাশি দিত না দিছে বেটা আমি দেখছি হাত চাইতে দেখছি আর একটা বিষয় ভাই আপারে কিন্তু আমরা বাইরে দেখতেছি না ধর এসব ফালতু কথা কইস না হন এসব করোনা মরো না আমি রিঙ্কুর টাইম দিই না আমি করোনার চেয়ে শক্তিশালী বুঝছস এই কাদাপালি প্যাকের মধ্যে গরম গরমের মধ্যে জামাই নিয়ে যাওয়ার কি ঠিক হবে আমি নিজেই যাই কেন বাজারে যাবে না মামা ইরাজের অবশ্যই বাজারে যাওয়া দরকার নাহলে বাজার করে শিখবে কি করে আমি সব কিছু মেনে নিয়েছি এখন আর আমার আগের মতো খারাপ লাগে না প্রতিদিন যুদ্ধ করতে করতে অভ্যাসও হয়ে গেছে এখন আমি আর আমার ফিউচার নিয়ে ভাবি না কোনো কিছু নিয়ে ভাবি না শুধু দিন পার করছি প্রথমে আসলে সবার একসাথে মামার সাথে কথা বলা আচ্ছা ভাইয়া শুনেন এই ব্যাপারটা শুধু আমরা জানি এটা কিন্তু বাইরের লোকজন যাতে না জানে এটা খুব বাজে একটা ব্যাপার কিন্তু রিঙ্কু ও তো আচ্ছা রিঙ্কুর ব্যাপারে টেনশন নেই রিঙ্কু আসলে অতটা খারাপ ছিল না ওরকম হলে ও বাড়ি পর্যন্ত নিয়ে আসতো না নিশ্চয়ই একটা সলিউশনের জন্যই ও বাসায় পর্যন্ত নিয়ে আসছে আর রিঙ্কুর সাথে আমি কথা বলবো ও আমাকে বড় বোন হিসেবে যথেষ্ট মান্য করে ঠিক আছে আগে আসলে মামার সাথে কথা বলবো মামার সাথে কথা বলে দেখি যে ঘটনাটা সত্য কিনা তারপরে না হয় দেখি যে কি ব্যবস্থা করা যায় সেটা কিন্তু খুবই সিরিয়াস মামা নিশ্চয়ই জেনে বুঝে কোনো ভুল করবে না ভাই একটা কথা বলি যে কেউ এসে আমাদের মামার উপর ব্লেম দিয়ে দিল আমরা সেটা বিলিভ করলাম এটা কিন্তু ভয় না হ্যাঁ সেটাই আসলে এমন ভাবে বললো কেঁদে কেটে আমি বুঝতে পারছি না আসলে কি করব ঠিক আছে তুমি আমাদের সাথে শেয়ার করে ভালো করেছো আর মামার সাথে কথা হ্যালো বলো না ভাই বিপদে আছে তুমি বারবার টেলিফোন করলে তো কাজ হবে না কালকে একটা 5 কোটি টাকা চেক দিচ্ছি আমি সেই চেকটা বাউন্স করছি আনসম্মান আমার চেকে ওয়ানলি 10 লাখ টাকা শর্ট তুমি আমার একটা কাজ করো ভাই 1,10,000 টাকা দাও আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো ওই চেকটা আমি অনার করাই প্লিজ ভাই প্লিজ অনলি 10 লাখ টাকা হ্যাঁ না 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 তো আমার অ্যাকাউন্টে তো ইএফটি করে দাও থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি একটা ইজ্জত বাঁচাইতে পারলাম আল্লাহ মামা আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম মামা আমার নাম জাভেদ মামা হ্যাঁ মামা তোর নাম জানে আর কয়বার কবি আল্লাহ তো সকালে দেখলাম তোর কিছু সানগ্লাসটা খোল আমার সরি মামা ভুলে গেছি তোর না কইছে আমার সামনে মামা ভুলে গেছি মামা এই লেঙ্গুরটা সকাল থেকে পিছিয়ে নিয়ে ঘুরাইতেছিস মামা হয়েছে কি অত মামা বেকার বুঝেন না বেকার মানুষের তো আর কোনো কাজ কাম নাই আমার পিছনে পিছনে ঘুরে না রে মামা আপনি যদি আমার একটা অনুমতি দেন কিসের অনুমতি বল আপনি যদি আমার একটা চাকরি দেন মামা হ্যাঁ চাকরিটা যদি আমি পাই হ্যাঁ ওখানে চাকরিটা করার পরে মালিকের সাথে আমি মন জয় করি মামা আমি যতটুকু জানি আপনার 35 কোটি টাকার একটু দরকার আছে যেহেতু আমি এই টাকাটা আপনার মামা এই 35 কোটি টাকা আমি ম্যানেজ করে দেবো মামা শুনেন মামা কয় কি শুনেন
তুই কি জীবনে 35 কোটি টাকা তুই দেখছস? আরে 35 সরি মামা 35 লাখ বলছি। 35 লাখ হোক আর 35 কোটি টাকা হোক, তুই জীবনে 35 লাখ টাকা দেখছস না? তো 14 গোষ্ঠীর কেউ দেখছে। তুই এটা একটা ক্লিনার, তুই 35 কোটি টাকা তুই হারে উড়াই দিয়ে নিজে পাইতেছিস না একটা চাকরি 10,000 টাকা বেতনের, তুই হার 35 কোটি টাকার ব্যবসা তুই উড়াই লাবি টাকা। তুই কি পুরা ম্যাড হয়ে গেছে মামা, ম্যাড। 35 লাখ বলছিলাম। আরে বেটা 35 লাখ পেঁচাস কেন এত এত রিঙ্কু? আমার এমনিতে মনটা ঝামেলা আছে। আজকে একটা 6 কোটি টাকার চেক ছিল, চেকটা ডিজনার হয়েছে, অনলি 10 লাখ টাকা শর্ট ছিল। আমি এত তো হিসেব রাখতে পারি না, 10 লাখ টাকা শর্ট। আমি তো মনে করছি 80 টাকা ব্যাংকের থেকে। আমার প্রেস্টিজের ব্যাপার, আমি মান সম্মান, আমি এখন চিন্তা করছি। এক ফ্রেন্ডরে বললাম 1.5 কোটি টাকা দিতে, সে করছে তার টাকা এখন 10 লাখ টাকা পাঠাবি এফডি করে। এখন এই যে SMS মামা, এই ব্যাপারে কি আমি আপনার কি কোনো হেল্প করতে পারি? আমার কোনো হেল্প টেপ লাগলে মামা বলেন, আমি করি। টাকা পয়সা তো শুনছস, এই টাকা তুই কিভাবে হেল্প করবি বল? টাকা পয়সা ছাড়া মামা মনে করেন আছে না যে অমুকরে ধরে মার দেওয়া, অমুকরে ধরেন ফাড়াই দেওয়া, এইসব মামা যদি হয় তাহলে শোন, তোর কি মনে হয় আমি কি প্রফেশনালি এইসব? আমার একটু ঝামেলা আছে এই মুহূর্তে, কোটি কোটি টাকা ঝামেলা আছে। আমার জাহাজটা উল্টাই গেছে, এই কারণে আমি টেনশনে আছি। তাহলে যে 2-4-5 কোটি টাকা আমার কাছে কোনো টাকা রে মামা। আমি তো চাই মামা আমি আপনার যে কোনো একটা উপকারে উড়ে যাইয়া পড়তে, আপনি তো আমার সেই সুযোগটা দিতেছেন না। কি করবি এখন? কি উপকারে লাগতে পারে? আবার এখন এই টাকার সমস্যা। আমি তো মামা টাকা পয়সা দিয়ে আপনার কোনো মানে উপকার করতে পারবো না। মনে করেন যে আপনার টাকাটা দিবে বইলা দেয় নাই, ওরা খালি আমার দেখায় দেন, ওরা মনে করেন মাইরা দইরা যেমনি পারি টাকাটা আমি আইনে আপনার দিব, এটাই তো একটা উপকার মামা। তোর আমি বুঝা ফেলাইলাম। এই যে তুই কে আছিস এক পিস, আরে ওইটা আমার বন্ধু, তার কাছ থেকে আমি 1.5 কোটি টাকা লোন চাইছি 1 সপ্তাহের জন্য। তুই তার গিয়ে মাইরা ধরে উড়াল দিবি, এটা মানে আমি কি পাওনা টাকা? হ্যাঁ, এগুলো হবে না। তুই আসলে এই খোলসের থেকে বাইরে হতো, একটু ভদ্রলোক হতো, চিটারি বাটপারি বাদ দিয়া তুই ভদ্র সন্তান। হ্যাঁ, ভদ্র ঘরের সন্তান। তোর বাপের অনেক কটা বাড়ি আছে, আছে না? জি জি মামা। তুই একটু ভালো হ, এই সমস্তগুলো বাদ দে না, বাদ দে। মানুষে খারাপ করব তো, তোর আমি একেবারে কলজার মধ্যে টেনে নিব। তুই একটু ভালো হ, খালি একটু ভালো হ মামা। আপনি আমার ভুল বুঝছেন না মামা। ধরেন আমি তো মুখ ফুটতে মনে করেন যে এটা বাইরে গেছে যে ওরা মাইরা ধরে টাকাটা নিব, আছে না যে মুরব্বী মানুষ যাই বললাম আসসালামু আঙ্কেল, মামা আপনার কাছে যে টাকাটা চাইছিল আপনি ওই টাকাটা দিয়ে দেন। মনে করেন আসে না একটু ভদ্র মতো। আমি আর ওই যে জাবেদ গেলাম, যাইয়া বললাম আপনার একটা উপকার হইলো, আমার ঠিকানা দিতে পারেন। আমি যাই খুব ভদ্র মতো, যেহেতু আপনার বন্ধু মামা, আমি যাই সুন্দর মতো বুঝাইয়া আমি দেখি আপনার মামা হেল্পটা করতে পারি। আমি মামা খুব মন থেকে মামা চাই আমি আপনার একটা যে কোনো হেল্প করতে মামা। কারণ আমি আজ পর্যন্ত আপনার কোনো হেল্পই মামা আমি করতে পারি নাই। সারাটা জীবন খালি আপনি আমার মামা খালি খারাপই। মামা কি কথা শুনে না নাকি? আঙ্গুল দিয়ে রাখছে মামা। আমিও লগে থাকবো মামা। স্টপ দে এবার। আমি থাকবো তো মামা। স্টপ দে, কানের মধ্যে ঝাঁঝা করতেছে, ঝাঁঝা করতেছে। এই তোর প্রবলেমটা সলভ করতে আমার মাথায় এখন কাজ করতেছে, ঠিক আছে? তোরা কি হ্যাঁ জিজ্ঞেসে তোর নাম কি? জাবেদ। আর তোর নাম আসলে কি? তুই একবার কস তোর নাম জাবেদ, তোর নাম একবার কস আরফিন। আমার অরিজিনাল নামটা হলো শামসুল আল আরেফিন। শামসু মানে কোবা, আমি লজ্জার জন্য এটা বলি না, এই জন্য আমি সংক্ষেপে এটা এস বলে বলেছি। আমার অরিজিনাল নামটা শামসুল আরেফিন। আমি কেউ আমার আরেফিন করে ডাকে, কেউ আমাকে শামসু করে ডাকে, কেউ জাবেদ করে ডাকে। জাবেদ আমার নিক। আমি তোরা কি করে ডাকবো এটা কো? আপনি আমার একটা ডায়লগ দিয়ে না, সেটা হলো শামসু। শামসু জিনিসটা কেমন লাগে আমার থেকে, মানে ভয় লাগে, খারাপ দেখায় আর কি। এই জন্য আরিফিন আমার স্মার্ট নাম, জাবেদ আমার। তোরে আমি জিজ্ঞাসি তোর নামটা কি? তুই যে এই পর্যন্ত যে কয়টা কথা কইছিস তোর নাম কি মাঝখানে কয়ে গেছে? আমি কিছু বললাম এত কথা আমার জাবেদ জাবেদ। এই একটা তোর আমি জিজ্ঞাসি তোর আমি কি করে রাখবো? তুই কবি যে জাবেদ করে রাখেন, তুই মাঝখানে শামসু কইেন না, অমুক কইেন না, হে কই। তোর এত কথা যে কইলি মাঝখানে যে কথা কইলে যে ভুলে যায়, তোমার বুঝো তুই কথা কম বল। সে কথা কইতেছে, তুই মাঝখানে দাঁড়া বলো যে আমার নাম জাবেদ। তোরা জিজ্ঞাসি তোর নাম কি? আপনি রাখবেন? হ্যাঁ তোরা চিনে না, হ্যাঁ তোরা চিনে না। তোরা কি আজকে নতুন দেখছে? না, এটা উপন্যাস পড়ার চেষ্টা করছিলাম, জমছে না ঠিক। বল কি করবি? তোমার সাথে তো আর কোনো কথাই হচ্ছে না, আমার আর ভালো লাগছে না। তোমরা নানু বাড়িতে যাওয়ার ব্যাপারে তো আর কোনো কথাই বলছো না। না পারলে বলে দাও, তাহলে অবসর আগে নিয়ে মামার সাথে চলে যাই।
আরে না না, আমি সব কিছু গুছিয়ে এনেছিলাম, এদিকে শিপমেন্ট নিয়ে বেঁধেছে এক ভেজাল। বাবাও কিছু বলছে না, আমাকে আর 2-1 দিন সময় দিয়ে আমি ম্যানেজ করে নিয়ে দিকটা, তারপর চল যাই। আর একটা কথা, বাবাকে কিন্তু জোর করে নিয়ে যেতে হবে, নইলে বাবা যাবে না, আর তার ব্যস্ততাও সারা জীবনেও শেষ হবে না। ইরাজের ছুটিও তো বেশি দিন নেই, মানে গ্রামের বাড়িতে গেলে 3-4 দিন তো থাকাই হবে, তাই না? নানু বাড়িতে তো ইরাজ কখনোই আগে যায়নি। তাও তো কথা। আচ্ছা, আজ মার সঙ্গে তোর কথা হয়েছে? আমি দুপুরে একবার রিং দিয়েছিলাম, বিজি পেলাম ফোন। আমার সাথে কথা হয়েছে, মা বলল মার কাজও নাকি প্রায় শেষ, 2-1 দিনের মধ্যে চলে আসতে পারে। যদি সত্যিই চলে আসে তাহলে কিন্তু আমাদের সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা পুরো ভেস্তে যাবে। আর সারপ্রাইজ, মাকে সারপ্রাইজ দেওয়াটাই একটা ডিফিকাল্ট কাজ। আচ্ছা, কাজ করলে কেমন হয় বলতো? তোরা আগে চলে যা, আমি আর বাবা পরে আসি। না, একদমই না। গেলে সবাই একসাথে যাব। ওভাবে যদি যেতাম তাহলে তো অনেক আগেই চলে যেতে পারতাম। একসাথে যাওয়ার একটা মজা আছে না, বলো ভাইয়া? তা তো আছেই, কিন্তু ওই ঝামেলাটা না মিটলে তো আমি ঢাকা থেকে মুভ করতে পারছি না। আচ্ছা, তুই টেনশন করিস না, আমি দিকটা ম্যানেজ করছি। বাবা কি ঘুমিয়ে পড়েছেন? জানি না, ঘুমিয়ে পড়তেও পারে। আচ্ছা, তুমি সকালবেলা কিন্তু বাবার সাথে অবশ্যই কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুই কেন এত অস্থির হচ্ছিস আমি বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, ইরাজ কি করছে? কি আর, নিশ্চয়ই গেম খেলছে। আমি বুঝে পাই না একটা মানুষ বাচ্চাদের মতো সারাদিন এত কিভাবে গেম খেলতে পারে। ভাবছি গ্রাম থেকে ঘুরে আসার পর ওর সাথে চলে যাব, মানে অনেক দিন তো হয়ে গেল, আর তাছাড়া একা একা থাকতে ওর কষ্টই হয়। তা তো অবশ্যই। আচ্ছা, ইরাজ কি তোকে নিতে এসেছে? না, মুখে সেরকম কোনো কিছু বলেনি, কিন্তু হয়তো মনে মনে তাই চায়। ভালো। তুই তো শ্বশুর শাশুর খবর নিচ্ছিস তো নিয়মিত? নেই ভাইয়া, তুমি আমাকে কি মনে করো? যাই, ওর বোধহয় ঘুমের সময় হয়ে গেল। হ্যাঁ যা, তোর উপর দিয়ে ইদানিং যা যাচ্ছে আমি কিন্তু আশ্চর্য হই। যা, গুড নাইট। কি লুকালে, কি চুরি করছিলে? দেখি মোবাইলটা দাও। কি চুরি করব? আমি গেম খেলছিলাম তো। গেম খেলছিলে নাকি কার সাথে লুকিয়ে লুকিয়ে চ্যাট করছিলে? হ্যাঁ, কি করছিলে সত্যি সত্যি বলো, না হলে কিন্তু তোমার খবর আছে। বাবু, কেন তুমি আমার সাথে এরকম করো বলো তো? তুমি হঠাৎ করে ঘরে ঢোকার ফলে আমি চমকে উঠে গেছি, আর গেমের মধ্যে ছিলাম না, তাই মনোযোগটা অন্য জায়গায় ছিল। থাকো, গেমের মধ্যেই থাকো। এখন আমাকে দেখলে চমকে উঠছো, কদিন পরে তো চিনবেই না। আচ্ছা, তোমার আমার রিলেশনটা কি বলো তো? কেন, হাজব্যান্ড ওয়াইফ? ওসব তো মুখস্থ বই। ওই ধরনের সম্পর্কের মধ্যে যে ধরনের রিলেশন থাকে, তোমার আমার মধ্যে কি সেরকম কিছু আছে? হ্যাঁ, সারাক্ষণ তুমি আমার সাথে চোর পুলিশের মতো গেম খেলতে থাকো। আমি তোমার পাশে থাকলেই যেন তোমার অসুবিধে, কেমন জানি স্বস্তি বোধ করো না। তোমার আমার সম্পর্কটা কয়েক বছরের মধ্যে কেমন ফিকে হয়ে গেল। কি যে বলো না তুমি, তুমি তো সব সময় আমার উপর রাগ করে থাকো। রাগ যে করে থাকি সেটা বোঝো? বুঝবো না কেন? যদি বোঝোই, কখনো জানতে চেয়েছো আমি কেন রাগ করে আছি, বা কখনো আমার রাগ ভাঙানোর চেষ্টা করেছো তুমি? তোমার রাগ ভাঙাতে গেলে তো উল্টো তুমি আমার উপর আরো বেশি রাগ করে বসো। আমাকে তুমি বুঝলেই না ইরাজ, কোথায় যেন একটা তাল কেটে গেছে। আগে যে সুরে বেজে উঠতে, সে সুর এখন আর বাজে না। আগে আমি একটু মন খারাপ করে থাকলেও তুমি জানতে চাইতে, জিজ্ঞেস করতে কি হয়েছে। এখন আমি শত শত মন খারাপ নিয়ে তোমার চারপাশ দিয়ে ঘুরে বেড়ালেও তুমি একবারও তাকিয়েই দেখো না, বোঝোই না কি হয়েছে। রাজ, আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি?
না, কিন্তু তুমি যা বলছো সেটা তো ঠিক নয়। আমি তোমাকে আগের মতোই ফিল করি, কিন্তু 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 কি? আমার মধ্যে তুমি এখন আর কোনো নতুনত্ব পাও না। আমাকে দেখলে তোমার আগের মতো ভালো লাগে না, তাই তো? না, তোমার সাথে কথা বলতে গেলে আমার ভয় লাগে। ভয় করে? কেন ইরাজ? আমি এমন কি করতাম যেটাতে তুমি ভয় পেতে না, কিন্তু এখন ভয় পাও? আচ্ছা, বিয়ের পর থেকে আজ অবধি আমি তো তোমার উপর কোনো ধরনের বিধিনিষেধ দিইনি। দিয়েছি বলো যে এটা করতে পারবে না, এখন এটাই করতে হবে, এরকম কিছু? তাহলে তুমি আগেও যেমন স্বাধীন ছিলে এখনো আছো, বলো আছো না? হ্যাঁ, সেটা ঠিক। অবশ্য আগে তুমি আমার ইচ্ছেগুলোকে বাধা দিতে না, এখন দাও। অবশ্য আমি সেটা এনজয় করি। এখন কি বাধা দেয়? কোনো কোনো দিন সারাটা সকাল তোমার সাথে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে ইচ্ছে করে। কোনোদিন অফিস ফাঁকি দিয়ে সারাটা বেলা বাইরে ঘুরতে ইচ্ছে করে, দুজনে একসাথে বাইরে খেতে ইচ্ছে করে, আরো কত কি। হাসালে এগুলো বুঝি আমার ইচ্ছে করে না, কিন্তু সংসারে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো মানতে হয়। সেগুলো তো অ্যাভয়েড করা যায় না, বলো? কোন স্ত্রী তার স্বামীর কাছ থেকে এই সমস্ত আবদার চায় না, বলো? কিন্তু তারপরও তো জোর করে তাকে সকালে ঠিকই অফিসে পাঠায়, ভবিষ্যতের কথা চিন্তা করে বাইরে না খেয়ে টাকা সেভ করে। আমিও তাই করছি না, বলো? ভবিষ্যতের কথা ভবিষ্যতেই দেখা যাবে, সেই কারণ তো আমরা বর্তমানটাকে মেরে ফেলতে পারি না। আমিও চাই না। মেয়েরা একটু সবসময় বেশি কনসিয়াস তার ভবিষ্যৎ নিয়ে। আমরা কি সারা জীবন দুজনই থাকবো? আমাদের সংসার বড় হবে না? ভবিষ্যতের কথা তাই চিন্তা করতে হবে না, বলো? আচ্ছা, বাদ দাও। অনেকদিন পর তোমার সাথে এভাবে কথা বলা হলো। তবে ইরাজ, সংসারটা দুজনের, তাই সংসারের দায়ও দুজনের, একার না। আচ্ছা, কি হয়েছে তোমার বলো তো? তোমার মন ভালো নেই আমি বুঝতে পারছি, কিন্তু কেন বলবে? ভালো লাগছে না। মার সকালের জন্য খুব অস্থির লাগছে। আমারও অফিসের ছুটি শেষ হয়ে এলো, দু একদিনের মধ্যেই ফিরে যাওয়া উচিত। সেটাই তো কেউ বুঝতে চাইছে।